আমি বি এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে বোল্ড হলো। তো এটার ব্যাক এন্ডে কিন্তু একটা প্রোগ্রাম লেখা আছে, ঠিক আছে? তো একই রকম ভাবে ভাইরাসও কি না একটা প্রোগ্রাম, যেমন আমরা এইচটিএমএল এ কিছু ছোট ছোট প্রোগ্রাম করেছি, সেটা ছাড়াও আগে আমরা লোগোতে কিছু প্রোগ্রাম করেছি, কিউ বেসিকে প্রোগ্রাম করেছি। সেইখানে যে ইনস্ট্রাকশন লাইনগুলো লেখা থাকে, সেই ইনস্ট্রাকশন লাইনগুলো, যেমন ধরো আমি 2 নম্বরে অ্যাডিশন পারফর্ম করার জন্য কোনো প্রোগ্রাম করেছিলাম, এবার সেই প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা কি করতে পারি, কম্পিউটার সিস্টেমের যে নর্মাল প্রসেস, সেই প্রসেসটাকে আমরা হার্ম করতে পারি, বা কম্পিউটার সিস্টেমের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে আমরা হার্ম করতে পারি। তো সেটা ডে বাই মানে পরপর আমি আসছি। তো আগে আমরা এরকম একটা ছোট্ট এক্সাম্পল আকারে বলি, যেমন দেখো যে আমি বললাম যে এমএস ওয়ার্ড এই সফটওয়্যারটার উপর ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, ফাইলটা ওপেন হচ্ছে। বা যে কোনো অ্যাপ্লিকেশন, ধরো তুমি যখন ক্যামেরা ওপেন করো ফোন থেকে, তো ক্যামেরার যে আইকনটা আছে বা তার জন্য যে সফটওয়্যারটা আছে বা অ্যাপ্লিকেশনটা আছে, সেটার উপর ক্লিক করলেই তারপর সেটা ওপেন হয়। তো এবার আমি যখন ক্লিক করছি, ক্লিক করার পর সেটা যে ওপেন হচ্ছে, মানে আমরা একটা সফটওয়্যার দিয়ে একটা হার্ডওয়্যার কম্পোনেন্টকে অ্যাক্সেস করছি। বা আমাকে কি করতে হচ্ছে, একটা অ্যাপ্লিকেশনের উপর ডবল ক্লিক করলেই তবে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়, তাই তো? তো এই অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করা হচ্ছে, তার জন্যও কিন্তু একটা প্রোগ্রাম আছে। এবার ভাইরাস কি করতে পারে, দেখো একটা ছোট্ট এক্সাম্পল বলছি। আমরা ওই যে ডবল ক্লিক একবার করলাম, করার জন্য ফাইলটা ওপেন হলো, ও কি করবে, সেটাকে রিপিটেডলি চালাতে থাকবে, মানে ডবল ক্লিক ডবল ক্লিক ডবল ক্লিক বারবার বারবার হতে থাকবে। তারপরে কি হবে না, একটা সফটওয়্যারই বারবার বারবার ওপেন হতে থাকবে। এবার একটা সফটওয়্যার যখন বারবার এইভাবে ওপেন হতে থাকছে, তাহলে আমার কম্পিউটার সিস্টেমের যে প্রসেসর, সেই প্রসেসরের একটা প্রসেসিং ক্যাপাসিটি আছে, সেটাকে এক্সিড করে যাবে। আর তখনই কম্পিউটার সিস্টেম কি হয় না, হ্যাং করে যাওয়া যেটা আমরা বলি, বা কম্পিউটার সিস্টেমের যে নর্মাল যে প্রসেসিং হচ্ছিল, সেই প্রসেসটাকে ও ইন্টারাপ্ট করতে আরম্ভ করবে, ঠিক আছে? তো ভাইরাস এইভাবেই কাজ করে। তো আমরা তাহলে ভাইরাস সম্বন্ধে বুঝতে পারলাম। আমি একটু এর সংক্ষেপে হিস্ট্রিটা একটু বলে দিচ্ছি, বলে দেওয়ার পর তারপর আমি তোমাদের সিলেবাসে যেরকম ভাবে পরপর আছে কন্টেন্ট গুলো, আমাকে এই পিডিএফটাও আছে, আমি দেখে দেখে তোমাদের বলছি। ফার্স্ট যে আমেরিকাতে ফার্স্ট একটা ভাইরাস ক্রিয়েট হয়েছিল, যার নাম হচ্ছে, এগুলো একটু তোমাদের বুকে ইনফরমেশন গুলো নেই, সেগুলো একটু কপি করে রেখে দেবে। স্ক্রিপার, এটা হচ্ছে ফার্স্ট ভাইরাসের নেম। এটা কিনা একটা ফাইল, যে ফাইলটা তোমার আমেরিকার যে সামরিক দপ্তর, মানে যেখানে তোমার যেখান থেকে সমস্ত কিছু কন্ট্রোল করা হয়, মানে লেটস সে ওয়ার এর সময় যে কন্ট্রোলিং হয়, সেখানে তোমার এই ভাইরাসটাকে প্রথম ইনফেক্টেড করা হয়েছিল। তো এটা কিনা অন্য একটা কোনো দেশের যেখানে আমি বললাম কি, কম্পিউটার সিস্টেমের যে প্রসেসগুলো চলছে, প্রসেসগুলোর জন্য সমস্ত কিছু প্রোগ্রামের থ্রু দিয়ে চলছে। এবার সেই প্রোগ্রামের, যেমন আমি তোমাদের একটা সহজ আরো একটা মানে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি। লেটস সে আমি রেড একটা সুইচ আছে, সেই সুইচটা অফের জন্য, আর একটা গ্রিন সুইচ আছে, সেটা অনের জন্য। ওকে, এবার আমি কি করলাম, ভেতরে তার কনফিগারেশনকে চেঞ্জ করে দিলাম, গ্রিনে আমি অফ দিয়ে দিলাম আর রেডে অন দিয়ে দিলাম। এবার কেউ হয়তো চাইছে আমাকে সুইচ অফ করতে হবে, যেই প্রেস করলো সঙ্গে সঙ্গে তার কি হয়ে গেল না, মেশিনটা অন হয়ে গেল। বুঝতে পারা গেছে? একই রকম ভাবে কম্পিউটার ভাইরাসও সেইভাবে কম্পিউটার সিস্টেমের মধ্যে কাজ করে। আমি এইখান থেকে ইনস্ট্রাকশন ভাবছি যে আমি ওপর, যেমন ধরো তোমাকে আমি এরকম বললাম যে তুমি ওয়েবসাইট একটা ওপেন করেছো, সেখানে লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড বাহুবলী 2, ঠিক আছে? এরকম লেখা আছে। যেই তুমি তার উপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার কি হলো না, কম্পিউটার সিস্টেমের মধ্যে একটা ফাইল এসে স্টোর হয়ে গেল, এবং যে ফাইলটা নিজের ক্লোন তৈরি করতে পারে। মানে কি, তার নিজের কি করবে না, একই একই ফাইল সিস্টেম, ধরো বাহুবলী 2 বাহুবলী 2 বাহুবলী 2 এরকম নামে অনেকগুলো ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করতে আরম্ভ করলো। তো যখনই এই ধরনের জিনিসগুলো হচ্ছে, তখন আমরা এই সিস্টেমটাকে, এই প্রসেসটাকে, এই ধরনের যে কি বলবো কন্ডিশন গুলোকে ফলো করছে, তাদের আমরা ভাইরাস বলবো। এখন আবার কে জয়েন করবো? তাহলে আমরা এটা বুঝলাম যে স্কিপার হচ্ছে ফার্স্ট ভাইরাস। হ্যাঁ, এবার মজার ব্যাপার, আমাদের ইন্ডিয়ান ফার্স্ট ভাইরাস 1990 তে এসেছিল, জুন মাসে, মানে এই যে জুন স্টার্ট হচ্ছে এই সময়তে, ঠিক আছে? এবার এই যে ভাইরাসটা, এর একটু হিস্ট্রিটা আমি ছোট্ট করে তোমাদের বলে দিই। মানে এইখানে জোশি একজন সায়েন্টিস্ট, ঠিক আছে? সে হচ্ছে কম্পিউটার সিস্টেমের ওপরেই, মানে তখন 1990 তে, মানে কি তখন সে প্রোগ্রামিং নিয়ে, মানে ফক্সপ্রো বা এই ধরনের যে ছোট ছোট প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং গুলো নিয়ে তখন কাজ করা শুরু হয়েছে সেই সবে, ঠিক আছে?
তোমাদের অসুবিধা হলে আমাকে বলবে, হ্যাঁ, আনমিউট করে বলবে। তো এইখানে তোমার কি না সেই ভাইরাসটার নামই ছিল হ্যাপি হ্যাপি বার্থডে জোসি। ভাইরাসটার নাম হচ্ছে কি হ্যাপি বার্থডে জোসি। এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়াতে এই ভাইরাসটা ফার্স্ট ইনফেক্টেড হয়েছিল। এটা কি না, ও আমি একটু গল্পটা তোমাদের বলে দিই। ও হচ্ছে যে আয়াতে জব করতো, তো সেখানে তোমার কি বলতো যে এই ধরনের ফাইলগুলোকে কিভাবে আরো বেটার ওয়েতে অ্যাপ্রোচ করা যায়, তো তার জন্য একটা রিসার্চ চলছিল। তো সেই সময় ওর বার্থডেতে ও বাড়িতে মানে ইন্ডিয়াতে ফিরে আসে। তো ফিরে আসার সময় ওর যারা ফ্রেন্ড, সেই সময় যে ইমেল সিস্টেম ছিল নেটস্কেপ নেভিগেটর বলে, এখন আমরা কি গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করি, তখন নেটস্কেপ, অ্যাপেলের নেটস্কেপ নেভিগেটর বলে একটা ওয়েব ব্রাউজার ছিল। তো তার থ্রু দিয়ে একটা মেল করেছিল ওদের, মানে ওকে মেল করা হয়েছিল যার নাম ছিল হ্যাপি বার্থডে জোসি। তো সেটা ওপেন করার সঙ্গে সঙ্গে ওর কম্পিউটার সিস্টেমের মধ্যে, কম্পিউটার সিস্টেমে যে স্ক্রিন ড্যান্সিং করতে আরম্ভ করে দেয়, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা ফার্স্ট ভাইরাসের নাম। আমি হিস্ট্রিটা একটু বললাম বোঝার সুবিধার জন্য আমাদের। এবার আমি তোমাদের সিলেবাস কন্টেন্ট অনুযায়ী পরপর বলছি, সেইভাবে দেখো তোমরা, হ্যাঁ। তো এখানে ফার্স্টেই দেখো আমরা এটা জানবো যে কম্পিউটার ভাইরাস সম্বন্ধে আমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছি যে স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ভাইরাস যদি কেউ বানায় তাহলে কি তাদেরকে পুলিশ কি ধরে নেয়? ধরতে পারে, ভাইরাস বানানো যেতে পারে, মানে এমনি কি বলতো যে ডট ব্যাট ফাইলে বা এটা করা যেতে পারে। বেসিক্যালি এটা তোমাদের এখন তোমার ছোট, কিন্তু বড় হলে আরো ভালো করে বুঝতে পারবে এই জিনিসগুলো। যে অ্যান্টিভাইরাস যে সমস্ত কোম্পানিগুলো তারা কি করে বলতো ভাইরাস তৈরি করে, ঠিক আছে, তৈরি করে, যেমন এই যে আমরা এত অ্যান্টিভাইরাস কিনে দিয়ে তারপর কম্পিউটার সিস্টেমের মধ্যে লাগিয়ে তারপর কম্পিউটার সিস্টেমকে স্ক্যান করে সেখান থেকে ভাইরাসগুলোকে, ইনফেক্টেড যে ফাইলগুলো সেইগুলোকে ডিটেক্ট করা হয়। ইনফেক্টেড ফাইলগুলোকে আমরা যে ডিটেক্ট করছি, ঠিক আছে, তো সেই ইনফেক্টেড ফাইলগুলোকে যে ডিটেক্ট করছি আমরা, তো সেটার জন্য ওরা কি করছে, ওরা যাতে নিজেদের বিজনেসকে আরো বাড়াতে পারে তার জন্য নিজেরাই ভাইরাসকে ক্রিয়েট করে। এনিওয়ে, তো আমরা এখন কম্পিউটার ভাইরাস সম্বন্ধে মোটামুটি বুঝতে পারলাম। এবার কম্পিউটার ভাইরাস কি করে সেটা সম্বন্ধে, মানে তোমাদের বুকে যেরকম আছে, বুকের যে কপিটা সেই মতো করে আমি বলছি। হোয়াট এ কম্পিউটার ভাইরাস ডাস। কম্পিউটার ভাইরাস কি করে, তো সেটার জন্য আমরা কিছু পয়েন্ট ওয়াইজ বুঝবো। এক হচ্ছে, আমি এক্ষুনি বললাম যে নর্মাল প্রসেসকে হার্ম করছে, সেটা কিভাবে করতে পারে। ক্যান ডিলিট ইওর ইম্পর্টেন্ট ফাইলস, ক্যান ক্রিয়েট সেপারেট কপি অফ সেম ফাইল, ঠিক আছে, মানে এটা এগেন এন্ড এগেন লুপ সিস্টেমে চলতে থাকবে। যেমন তোমাকে আমি যদি এরকম বলি যে 10 কে 3 দিয়ে ডিভিশন করো, তুমি করলে কি হবে, 3.3333 এরকম ভাবে চলতেই থাকবে, তাই তো। তো সেরকমই সেটা যেমন কম্পিউটার সিস্টেম, এটা এবার কম্পিউটার সিস্টেমের মধ্যে দিয়ে চাপিয়ে দেওয়া হয়। বা আমি হয়তো এরকম বললাম যে 10 ডিভাইডেড বাই 0, ওকে, ইটস অ্যান এরর, কেন কি ডিভিজিবল বাই 0 ইটস নট পসিবল, এটা আমরা জানি সবাই। তো আমরা যখন নিজেরা এটার কোনো সলিউশন করতে পারিনি, কম্পিউটার সিস্টেমকে দিয়েও সেটা সলিউশন করা সম্ভব নয়, তাই তো। কারণ আমরা আমাদের যে ব্রেন চাইল্ড সেটাই কিন্তু কম্পিউটার সিস্টেমের মধ্যে ইনবিল্ট করেছি। তাহলে কম্পিউটার সিস্টেম কি করতে পারবে, আমরা যেটা তাকে শেখাচ্ছি সেটাই সে নিজে ইমপ্লিমেন্ট করতে পারবে, কেন কি ওর নিজের কিন্তু কোনো মানে কম্পিউটার সিস্টেমের একটা মেন ডিসঅ্যাডভান্টেজ ল্যাক অফ ইন্টেলিজেন্সি, তার নিজস্ব কিন্তু কোনো ইন্টেলিজেন্স নেই, ঠিক আছে। ক্যান স্টিল পার্সোনাল ইনফরমেশন, তোমার যে সমস্ত পার্সোনাল ইনফরমেশন, যেমন দেখো আমি একজনকে আমি এগুলোর এক্সাম্পল দিয়ে বলছি, মানে এরকম ইনসিডেন্ট হয়েছে এরকম, ঠিক আছে। একটা ফাইল, যে ফাইলটার কাজ কি না, যখনই সেই ফাইলটার উপর ডবল ক্লিক করবে, ওই ফাইলটা যেই ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের সমস্ত ফাইলকে ও কি করবে, কপি করে নিতে পারবে, বুঝতে পেরেছো, সমস্ত ফাইলের ডেটাকে কপি করে নিতে পারবে। তো যেমন দেখো আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট যখন ওপেন করছি অনলাইন সিস্টেমে বা ইন্টারনেট ব্যাংকিং এর থ্রু দিয়ে, তো সেইখানে আমি যদি একটা এরকম ভাইরাস ফাইলকে থ্রো করে দেওয়া হয়,
তাহলে কি হবে, আমার ব্যাংকের যে সমস্ত ডিটেলস, লেটস সে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, সেই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড কি হবে না কপি হয়ে চলে গেল। এবার এইভাবে যদি কপি হয়ে যায় তাহলে কি হচ্ছে না অন্য কেউ কি করতে পারবে, আমার যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশনের মিস ইউটিলাইজ করতে পারে, তাই তো? বা সেটাকে আমার যে কি বলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকা পয়সা আছে সেটাকে চুরি করে নিতে পারে, ঠিক আছে? যেমন ধরো রিমোট কন্ট্রোল, এটা করা যেতে পারে। আমি তোমাদের বুকে দেখবে কিছু পয়েন্ট যেরকম আছে সেই পয়েন্টগুলোকে আমি একটু অন্যভাবে মানে যেই ছোট্ট করে টার্ম করে করে লিখে দিচ্ছি। রিমোট কন্ট্রোলিং কথাটার অর্থ কি, যেমন আমি এখানে বসে আছি, এবার আমি তোমাকে একটা মেল করলাম বা তোমাকে একটা হোয়াটসঅ্যাপে কোনো একটা লিংক পাঠিয়ে দিলাম, ওকে? যেই তুমি লিংকের উপর ক্লিক করছো, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সিস্টেমের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা আমার হাতে চলে আসবে, ঠিক আছে? মানে আমি এখান থেকে মাউস মুভ করব বা আমি এখান থেকে মাউস মুভ করে তোমার কম্পিউটার সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারবো, বুঝা গেছে? রিমোট কন্ট্রোল এটার মিনিংটা হচ্ছে কি, যে আমি দূরে বসে থেকে অন্য একটা কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারি। দেখো এটার জন্য কিছু সফটওয়্যারও আছে, যেমন আমরা এই যে ভিডিও চ্যাটিং করছি, এখানেও তোমাদের তোমরা যদি ওইখান থেকে তোমাদের স্ক্রিনকে শেয়ার করো, আমি এখান থেকে লিখে দিলে সেটা লেখা যাবে, সেটা কি তোমার পারমিশন নিচ্ছি। কিন্তু এইখানে কি করা হবে, তোমাকে প্রলোভন দেখিয়ে মানে তোমাকে গ্রিডি করে তোমার কাছ থেকে ডেটাকে নেওয়া হবে। তোমাকে হয়তো বললো যে এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি 5000 প্রাইস মানি পাবে, এরকম হয়তো একটা দিয়ে দিল। তো সেখানে তুমি ক্লিক করছো, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে না, তোমার সিস্টেমের যে কন্ট্রোলটা সেটা রিমোট কন্ট্রোলিং হয়ে গেল, যে আমি এইখান থেকে বসে বসে তোমার সিস্টেমকে কন্ট্রোল করতে পারবো। বোঝাতে পারলাম? এবার আমরা এটাও করতে পারি, ক্যান সেন্ড ইমেল উইথাউট নলেজ অফ ইউজার। আমি এইখানে বসে বসে তোমার ইমেল অ্যাড্রেস থেকে বা তোমার হয়তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি কি করলাম না, পুনে থেকে গোয়াতে একটা টিকিট কেটে ফেললাম, ঠিক আছে? এটা করা সম্ভব, মানে যদি ভাইরাস ফাইল ইউজ করে। তো সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে এবং সেগুলো আমরা জানবো যে আমাদের কি কি এথিক্স, আমাদের কি কি ফলো করতে হবে, সেগুলো আমরা বলবো পর। আমরা শুধু এইটুকুনি বুঝলাম যে কম্পিউটার ভাইরাস কি কি করতে পারে, এই প্রবলেমগুলো আছে। এবার এই সিনড্রোম গুলো তোমাদের বুকে যেরকম আসে, আমি সেই পয়েন্ট গুলোকে ডিসকাস করছি। বলছি যে আনইউজুয়াল মেসেজ স্টার্ট অ্যাপিয়ারিং অন ইউর স্ক্রিন, মানে কি কি এর জন্য কি কি সিমটমস তুমি দেখতে পাবে। যে তুমি দেখলে যে তুমি একটা লিংকের উপর ক্লিক করেছিলে, এবার ওরা কি করলো না, একাধিক ভিডিও, একাধিক নোটিফিকেশন বারবার বারবার তোমার স্ক্রিনের মধ্যে পাঠাতে থাকবে, ঠিক আছে? দ্য স্পিড অফ কম্পিউটার ডিক্রিজেস, মানে তোমার যে কম্পিউটার সিস্টেমের যে স্পিড মানে প্রসেসিং এর যে স্পিড। দেখো আমি এখানে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো আমরা স্ক্রিনের এর উপর রাইট ক্লিক করলাম, টাস্ক ম্যানেজারে যদি যাই, মানে অল কন্ট্রোল ডেল প্রেস করে যেটা আমরা পাই, এইখানে দেখো আমার যেমন এই সিস্টেমটাতে 96% সিপিইউ ইউজ হচ্ছে। এবার কোন সিস্টেমটা, যেমন এই জুম অ্যাপটা আমরা এখন জুম মিটিং অ্যাপ ইউজ করছি, এ হচ্ছে 50% সিপিইউ ইউজ করছে, বুঝতে পেরেছো তো? তো এরকম এ কি করছে, প্রসিড করার জন্য এতটা। তো একই রকম ভাবে এতগুলো দেখো প্রসেস আমার চলছে কম্পিউটার সিস্টেমের মধ্যে। এবার আমি এখন ধরো তোমাদের সঙ্গে মিটিং এ বিজি আছি, এবার ব্যাক এন্ডে আমার কি প্রসেস চলছে বা কি প্রোগ্রাম চলছে সেটা সম্বন্ধে কি আমি জানি? তো আমি একটা হয়তো ইমেল এরকম অ্যাকসেপ্ট করেছিলাম বা কোনো একটা ফাইলের উপর ক্লিক করেছিলাম, ক্লিক করার জন্য ব্যাক এন্ডে এরকম একটা, আমি যখনই কম্পিউটার সিস্টেম স্টার্ট করছি ব্যাক এন্ডে এরকম একটা প্রসিড হতে আরম্ভ করে দিচ্ছে, এবং যেটা সাইজ অনেক বড়। তো তার ফলে কি হবে, কম্পিউটার সিস্টেম স্বাভাবিকভাবেই স্লো হয়ে যেতে আরম্ভ করবে, ঠিক আছে? কিছু কিছু ফাইল দেখবে তোমার হয়তো, মানে এর যে সিমটমস এর মধ্যে এটা খুব কমন একটা সিমটম, যে তুমি পেন ড্রাইভ হয়তো ইনসার্ট করছো, ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখলে যে তোমার পেন ড্রাইভে যে সমস্ত ডেটা গুলো ছিল সব ডেটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে? এটাও কম্পিউটার ভাইরাসের জন্যই হয়। তোমার যে সফটওয়্যার সিস্টেম বা অপারেটিং সিস্টেম উইন্ডোজ ধরো তোমার 10 আছে, ঠিক আছে? ও কি করলো না, ওর উপরে লোগোটাকে চেঞ্জ করে দিল, ভাইরাস ফাইল দিয়েই করা যায় এটা, যে লোগোটাকে চেঞ্জ করে উইন্ডোজ 7 দেখিয়ে দিল, বা তার উপরে সে তার নিজের, মানে যে এটা করছে সে তার নিজের নামটা হয়তো সেখানে লিখে দিল, যে উইন্ডোজ তার নাম,
এরকম ভাবে। তো এইগুলো করা সম্ভব। হঠাৎ করে তোমার স্ক্রিনটা, মানে এটা 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 খুব সহজভাবেই করা যায় যে তোমাকে একটা ফাইল পাঠানো, সেটার উপর ডবল ক্লিক করলে তোমার স্ক্রিনটা পুরো একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। মানে যদি আমার এইখানে যদি কোনো ক্রস বাটন না আসে, মানে এইখানে যেমন দেখো যে আমরা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্রস এই বাটন গুলো আছে, এই বাটন গুলো না এসে পুরোটা ব্ল্যাক কালার হয়ে গেল স্ক্রিন, তাহলে আমি কি কম্পিউটার সিস্টেম রিস্টার্ট করা ছাড়া আমার কোনো উপায় থাকছে না। আমাকে রিস্টার্ট করে তারপর আমি আবার নর্মাল প্রসেসে ফিরতে পারবো। ঠিক আছে? তো এরকম ব্লুস র্যান্ডম প্লেইং অফ স্ট্রেঞ্জ সাউন্ড, মানে তোমার হঠাৎ হঠাৎ করে দেখবে তোমার তোমার মিউজিক সিস্টেম যেটা বা তোমার যে সাউন্ড সিস্টেম যেটা আছে, সেই সাউন্ড সিস্টেমে একাধিক নয়েজ তৈরি হতে আরম্ভ করলো, যেটা তোমার আনএক্সপেক্টেড, মানে তুমি কিছু করছো না অথচ সেই ব্যাক এন্ড থেকে তোমার যে সমস্ত মানে সিস্টেমের কিছু সাউন্ড থাকে, যেমন আমরা কোনো এরর করলে একটা এররের সাউন্ড দেয় দেখবে, তাই তো? সেরকম ভাবে কিছু সাউন্ড এখানে জেনারেট হতে থাকবে। এবার আমরা কিভাবে এর প্রিভেনশন কিভাবে করব, মানে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব বা দূর করব কিভাবে? তো ফার্স্টে আমাদের যেটা দরকার, মানে এখানে তোমাদের বুকে যে কথাগুলো লিখেছে তার সঙ্গেই আমি কিছু পয়েন্ট বলছি প্রিভেনশনের জন্য। প্রিভেনশনের জন্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে অলওয়েজ পারচেস অরিজিনাল সফটওয়্যার প্রোডাক্ট। মানে আমরা অনেক সময় কি করি, হয়তো আমার খুব একটা বেশি প্রয়োজন নেই, আমি কি করলাম না একটা পাইরেটেড কোনো সফটওয়্যারকে ইউজ করা শুরু করলাম। ওকে, মন দিয়ে বোঝো এই জায়গাটা, আমি একটা পাইরেটেড সফটওয়্যারকে ইউজ করা শুরু করলাম। এবার তাতে অসুবিধা কি হচ্ছে, সেটা যেহেতু পাইরেটেড, আমি পাইরেটেড মানে কি, আমি সেটাকে ট্যাক্স না দিয়ে আমি কোনোভাবে পারচেস করিনি, মানে আমি ইললিগালি ইউজ করছি। এবার এই ইললিগেল জায়গাগুলোতেই কিন্তু এই ধরনের কি বলে ভাইরাস ফাইল ইনফেক্টেড হওয়ার চান্স বেশি। কেন কি তুমি সেখানে অলরেডি ইললিগেল একটা কাজ করছো, এবার সেইখান থেকে যদি ভাইরাস ইনফেক্টেড হয় তুমি কাউকে দোষারোপ করতে পারবে না। বুঝতে পারা গেছে? তো সেই জন্য যেটা প্রয়োজন, আমি অবশ্যই লাইসেন্স নিয়ে সফটওয়্যারটাকে ইউজ করব। লাইসেন্স মিন্স কি না, আমরা অরিজিনাল সফটওয়্যার যেটা নিই, যে কোনো সফটওয়্যার, যেমন ধরো আমরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার যে ইউজ করি, বা ধরো উইন্ডোজ 10, উইন্ডোজ 7, এই যে অপারেটিং সিস্টেম গুলো ইউজ করছি, এদের একটা নির্দিষ্ট প্রোডাক্ট আইডি হয়, যে প্রোডাক্ট আইডিটা আমাকে পারচেস করতে হয় কোম্পানির কাছে। ঠিক আছে? তো কোম্পানি তখন আমাকে কি করলো, আমি একজন লিগেল ইউজার হয়ে থাকলাম তাদের কাছে, তারা যখন ট্রেস করবে তখন দেখতে হবে এই একজন লিগেল ইউজার, তো তাদের জন্য কোনো সমস্যা থাকছে না। ঠিক আছে? অপারেটিং সিস্টেম should be original and up to date। আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করছি সেই অপারেটিং সিস্টেমকে স্যার, অরিজিনাল। বলো। স্যার বলছিলাম যে অ্যান্টিভাইরাসটা কি আপডেটেড রাখতে হবে এভরি টাইম? হ্যাঁ, অ্যান্টিভাইরাসকে আপডেট রাখতে হবে। দেখো, এইখানে তোমার কি না, আমি আগে তোমাদের বইয়ের পয়েন্ট গুলো তোমার আমি বলছি, আগে আমি একটু যে দুটো পয়েন্ট আরো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একবার বলে দিই আগে। তো এইখানে দেখো, অপারেটিং সিস্টেম যখন আমরা ইউজ করি সেখানে এর একটা পার্ট থাকে যেটাকে আমরা ডিফেন্ডার বলছি। ঠিক আছে? ডিফেন্ডার এর কাজ কি, এ কিছুটা ফায়ার ওয়ালের মতো কাজ করে। ফায়ার ওয়াল। এবার ওয়ালের কাজ কি বলো, বাইরের যে রোদ্দুর হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে, সেখান থেকে আমাকে আটকাচ্ছে, মানে তোমার ভেতরে আসতে দিচ্ছে না, তাই তো? মানে বৃষ্টির সময় আমার যদি উপরে শেড আছে বা সাইডে শেড আছে বলেই কিনা আমি এরকম ভেতরে ঠিকঠাক ভাবে থাকতে পারছি। সেরকম ভাবে ফায়ার ওয়ালের কাজ কি, যখন আমরা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড হলাম, নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট মানে আমি ইন্টারনেট কানেক্ট করলেই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়েছি, সারা বিশ্বের সঙ্গে কানেক্টেড হয়ে গেলাম। এবার তখন বাইরে থেকে যে সমস্ত ফাইলগুলো আসছে, মানে কেউ আমাকে কিছু ফাইল সেন্ড করলো বা আমি এইখান থেকে কোনো ফাইলকে সেন্ড করছি, তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তোমার কি হতে পারে,
এই সিচুয়েশনে তোমার কি হতে পারে দেখো, যে করাপ্টেড ফাইল, মানে ফায়ারওয়ালের কাজ হচ্ছে কি না, ইনকামিং আউটগোয়িং যে সমস্ত করাপ্টেড ফাইল গুলো আছে সেই ফাইলগুলোকে ও ফিল্টার করে। মানে যখনই দেখলো যে যখন আসছে সেই ফাইলের মধ্যে কোনো করাপ্টেড ফাইল আছে, ওকে করবে ড্রপ করে দেবে সঙ্গে সঙ্গে। আবার আমি কোনো ফাইল পাঠাচ্ছি সেখানেও যদি ও ইনফেক্টেড ফাইল পাই, সেটাকেও ও কি করবে, ড্রপ করে দেবে। ওকে, সেই ফাইলটাকেও ড্রপ করে দেবে। তো অপারেটিং সিস্টেমে যে ডিফেন্ডার পার্টটা থাকে, সেই ডিফেন্ডার পার্টের কাজটাও হচ্ছে কিন্তু সেই রকম। ওর কাজ কি না, ওকে রেগুলার যদি আমরা আপডেট করে রাখি, আপডেট করলে কি হবে যে ডে বাই ডে যে সমস্ত ভাইরাস ফাইলগুলো তৈরি হচ্ছে, সেই ভাইরাস ফাইলগুলোকে প্রোটেক্ট করার জন্য ও ও ও নিজেকেও আপডেট করে রাখবে। এবার এটার সঙ্গে সঙ্গে তোমাদের বুকের পয়েন্ট যেগুলো আছে এবার বলি আমি তোমাদের। তোমাদের বুকের পয়েন্টে বলে। স্যার বলছিলাম কি যে স্যার হুম, বলো। বলছিলাম কি যে ফাইলগুলো যাবে সেইগুলো আর হ্যাক করা যাবে না ফায়ারওয়ালের দ্বারা? ফায়ারওয়ালের কাজটা কি যে দেখো, যখন তুমি সেন্ড করছো, যদি ধরো তুমি একটা ভাইরাস ফাইল তৈরি করলে, ঠিক আছে, ডট এক্সিকিউটেবল ফাইলের মধ্যে বেশি ভাইরাস ফাইল থাকে। তো আমি এক্সিকিউটেবল ফাইল আছে, তোমাদের সিলেবাসে আছে ওইটা, আমি আসছি ওইটাতে। তো ডট এক্সি একটা ফাইল তুমি যখন সেন্ড করছো, সেন্ড করার সঙ্গে সঙ্গেই তুমি যদি ইমেলের থ্রু দিয়েও সেন্ড করতে যাও না, জিমেলের থ্রু দিয়ে, জিমেল নিজের থেকে কিছু ফায়ারওয়াল এরকম ইউজ করে, মানে ডিফেন্ডার ইউজ করে। তো তার কাজ কি না, ও ডিটেক্ট করতে পারে যে এটার মধ্যে কোনো ভাইরাস ফাইল থাকতে পারে, সঙ্গে সঙ্গে দেখবে ও কিন্তু ড্রপ করে দেবে। বা কিছু কিছু ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইট গুলোতে করাপ্টেড ফাইল এরকম আগে থেকেই থাকে। সেই জন্য তোমার দেখবে যে সমস্ত ওয়েব ব্রাউজার, যেমন ধরো তুমি যেটা খুব পপুলার ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, তুমি ইউজ করছো, সঙ্গে সঙ্গে তোমাকে দেখবে ও নোটিফিকেশন দিয়ে দেবে যে এই এই যে ওয়েবসাইটটা তুমি ওপেন করছো সেটাতে কে কে এরকম করছো গো, মাইকটা দূরে রাখো, মিউট করে স্যার রাখো। আরিফ। তো এখানে দেখো যে ইনফেক্টেড যে সমস্ত ফাইলগুলো মিউট করে রাখো সবাই, যখনই কোশ্চেন করা থাকবে তখন আনমিউট করবে, কেমন? ইন্টারাপশন করো না, মানে পড়াতে পড়াতে মাঝখানে অনলাইন ক্লাসে ইন্টারাপশন হয়ে গেলে কি বলতো, আমার নিজের মুডটা নষ্ট হয়ে যাবে। তো এবার এখানে দেখো যে কি বলছিল উদয়ন, বলো আরেকবার। ও হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে আমি এখান থেকে যে ডেটাটা সেন্ড করছি, সেই সেন্ড করা ডেটাটাকে ও ক্যাপচার করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই ক্যাপচার করতে পারবে, ঠিক আছে। এবার এইখানে তার পরের পয়েন্ট দেখো যে রেগুলারলি তুমি হচ্ছে অ্যান্টিভাইরাস তোমাকে ইনস্টল, আমি এই পয়েন্টগুলো পুরোটা লিখছি না, অ্যান্টিভাইরাস রাখতে হবে এবং আপ টু ডেট থাকতে হবে, ঠিক আছে, অ্যান্টিভাইরাস সিস্টেম গুলো। এবার আরো কিছু মানে তোমার এথিক্স আছে যেগুলো তোমরা ফলো করবে অবশ্যই। ধরো তুমি কোনো একটা পেন ড্রাইভ ইউজ করছো, পেন ড্রাইভ তোমার সিস্টেমের মধ্যে ইউজ করছো, এখন সবচেয়ে বেশি তোমার ভাইরাস ফাইল ইনফেক্টেড হয় কম্পিউটার সিস্টেম পেন ড্রাইভের থ্রুতে, এখন আমরা আমাদের জেনারেশনে। তো সেখানে তুমি যখন পেন ড্রাইভটা ইউজ করছো, ইউজ করার আগে দেখো যে সেটা সোর্সটা, মানে এর আগে কোথায় ইউজ হয়েছে সেটা তোমার জানা দরকার, ঠিক আছে। তো হয়তো তুমি এমন একটা সাইবার ক্যাফে থেকে ইউজ করছো, তারা কোনো অ্যান্টিভাইরাস সিস্টেম ইউজ করছে না, তার ফলে কি সেই সিস্টেমের মধ্যে যদি কোনো ভাইরাস ফাইল থাকে, সেই ভাইরাস ফাইলে কিন্তু তোমার কম্পিউটার সিস্টেমকে হার্ম করতে আরম্ভ করবে, ঠিক আছে। মানে আমরা ভাইরাস ফাইলগুলো তোমাকে কিন্তু বলে তোমার সিস্টেমের মধ্যে আসছে না, তো মানে তোমাকে এরকম বলো যে একটা মেসেজ দিল যে আসছি আমি, তারপর তোমার এইভাবে এত আসবে না। তো ওরা কি করছে যে যখনই পেন ড্রাইভ ইনসার্ট করছে, ইনসার্ট করার সঙ্গে সঙ্গে নিজের থেকেই সিস্টেমের মধ্যে কপি হয়ে যাবে, এবং সিস্টেমের সবচেয়ে সেনসিটিভ যে সমস্ত ফাইলগুলো। স্যার হ্যাঁ স্যার বলছিলাম যখন মানে যখন ভাইরাসটা যখন যাবে তখন তো মানে একটু একটু পরেই তো দেখিয়ে দিবে যে আমার তো মানে আপনার কম্পিউটারে ভাইরাস এসেছে। সেটা কখন হবে? যদি তোমার কম্পিউটার সিস্টেমের মধ্যে অ্যান্টিভাইরাস সিস্টেম ইনস্টল থাকে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল থাকে, বা অপারেটিং সিস্টেমের যে অপারেটিং সিস্টেমটা অরিজিনাল এবং বিট ডিফেন্ডার যেটা, সরি ডিফেন্ডার যেটা, সেটা যদি ইনস্টল থাকে তবেই সেটা সম্ভব, ঠিক আছে। আদারওয়াইজ যদি কোনো একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করে, সেটা কিন্তু ও ডিটেক্ট করতে পারবে না যে এর মধ্যে ভাইরাস আছে বলে, ঠিক আছে। সে কি করছে, কম্পিউটার সিস্টেমের যে সিস্টেম ভলিউম ইনফরমেশন বলে একটা পার্ট হয়, আমি এখানে লিখছি,
এরকম একটা পার্ট হয়। এই যে পার্টটা, এটা অপারেটিং সিস্টেমের একটা পার্ট। ওকে, অপারেটিং সিস্টেম আমরা জানি যে কি করছে, এখানে সমস্ত জিনিসকে সমস্ত হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিসোর্সকে কন্ট্রোল করছে বা মনিটরিং করছে। তো এই জায়গাটাই যখনই সে এই জায়গাটা সবচেয়ে মানে কম্পিউটার সিস্টেমের সবচেয়ে সেন্সিটিভ এরিয়া বলতে পারো। তো এই জায়গাটায় যখনই সে ইনফেক্টেড এই জায়গাটায় যখন ইনফেকশনটা ছড়াচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে কি হবে, ওই জায়গা থেকে সমস্ত জায়গাতে স্প্রেড করতে আরম্ভ করবে এবং কম্পিউটার সিস্টেমের যে নর্মাল প্রসেস, সেই প্রসেসকে হার্ম করবে। আর যখনই আমরা ইউএসবি থ্রু দিয়ে, যেমন ধরো আমার যদি মেশিনের মধ্যে আমরা অনেক সময় কি করি যে একটা হয়তো ইউএসবি ডিভাইস ঢোকালাম, বা তোমার যখন আমি পেন ড্রাইভ ইনসার্ট করছি আমার কম্পিউটার সিস্টেমের মধ্যে, অনেক সময় আমরা কি করি যে স্ক্যান করি না। আমরা সবসময় যেটা চেষ্টা করব, যখনই ইনসার্ট করা হলো সঙ্গে সঙ্গে তুমি স্ক্যান করতে থাকো তাকে। আননোন সোর্স থেকে কোনো ইমেল যদি আসে, সেখানে যদি কোনো ফাইল থাকে, সেগুলোকে ডাউনলোড করতে না বলা হচ্ছে। তার কারণ কি না, ধরো তোমাকে একটা মেল কেউ পাঠিয়েছে, তো সেখানে তুমি দেখলে যে অনেকগুলো ফাইল আছে, যে ফাইলগুলো তোমাকে ডাউনলোড করতে হবে। এবার ডাউনলোড যখন তুমি করছো, ও কি করছে, তোমার বুট সেক্টর মানে কি কম্পিউটার সিস্টেমের যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কটাকে ও কিন্তু ইউজ করছে। মানে ফাইল যখন সেভ করতে হবে পার্মানেন্টলি, আমরা কি হার্ড ডিস্ক ইউজ করবো, বা হার্ড ডিস্ক ইউজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্যা হয়ে গেল কি না, হার্ড ডিস্কের মধ্যে ওই ভাইরাস ফাইল এসে কপি হয়ে গেল। এবার সে কি করবে, নিজেকে স্প্রেড করতে আরম্ভ করবে। ওকে, তো এইটা যাতে করতে না, এটা যাতে না হয় তার জন্য আমরা কি করব না, অ্যান্টিভাইরাস সিস্টেমটি ইউজ করব, এবং সব আননোন সোর্স থেকে কোনো যদি মেল আসে, সেই মেলের যে সমস্ত ডকুমেন্ট গুলো অ্যাটাচ হয়ে আছে, সেই অ্যাটাচ ফাইলগুলোকে আমরা ডাউনলোড করব না। যদি কোনো স্প্যাম ফাইল থাকে, স্প্যাম কথাটার অর্থ কি, ইমেলের ক্ষেত্রে স্প্যাম ফাইল বেশি থাকে। আরিফ কিছু বলবে? না স্যার। মিউট করো তাহলে। তো ইনফেক্টেড কোনো যদি ফাইল থাকে, সরি, যদি আমরা স্প্যাম ফোল্ডারের মধ্যে যদি কোনো ফাইল এসে স্টোর হচ্ছে বা কোনো ইমেল এসে স্টোর হচ্ছে, সেই ইমেলটাকে আমরা কখনোই ওপেন করতে যাবো না, টোটালি একদম পার্মানেন্ট ডিলিট করে দেবো। ঠিক আছে, তো এই প্রিভেনশন গুলো আমরা করতে পারি। সবসময় আমরা যে পাসওয়ার্ড সিস্টেম ইউজ করব, যেমন ধরো আমি বললাম যে আমার পাসওয়ার্ড হয়তো 1234 এটা, বা আমি একটা 4 ডিজিটের পাসওয়ার্ড এরকম দিয়েছি 7634। ওকে, এবার দেখো আমি একটু সহজভাবে বলছি, এখানে 4টে মাত্র ডিজিট আছে। ওকে, আর আমাদের টোটাল নাম্বার কতগুলো, 0 থেকে 9 মানে 10টা ডিজিট হয়। তো এর জন্য কম্বিনেশন কতগুলো হতে পারে, লেটস সে আমি ধরে নিলাম 10 লাখ, ঠিক আছে, কম্বিনেশন হতে পারে। মানে আমি যদি নাম্বারগুলোকে 1 2 3 4 সব নাম্বারগুলোকে কম্বাইন করে করে সাজাতে থাকি, তাহলে এরকম দেখলাম যে 10 লাখ এরকম কম্বিনেশন আসছে। দেখো 10, যদি আমি সেখানে 10 লাখ টাইমস একটা, একটু ক্লাসে আছে, হ্যাঁ একটু পরে করুন, একটু ক্লাসে আছে, একটু পরে করুন। তো এখানে দেখো যে 7634 এই যে নাম্বারটা আমি লিখলাম, এটা যদি আমার পাসওয়ার্ড হয়, তো সেখানে তোমার কি হবে না, যতগুলো আমি যদি 10 লাখ কম্বিনেশন থাকে আমার, তো আমার সমস্ত আমার কাছে এখানে কিন্তু একটা জায়গা থাকছে যে 10 লাখ টাইম কেউ যদি ট্রাই করে, সে আমার পাসওয়ার্ডকে ব্রেক করতে পারবে। এবং তুমি বলবে যে 10 লাখ টাইম কি কেউ কোনো হিউম্যান বিংস এটা করবে না, হিউম্যান বিংস এর তো দরকার নেই, আমরা তো প্রোগ্রাম দিয়ে করাবো। যত আমরা একটা প্রোগ্রাম তৈরি করলাম, পরে আমরা এগুলো করবো আস্তে আস্তে করে, প্রাইম নাম্বার এরকম পরপর প্রোগ্রাম গুলো করবো। সেখানে গিয়ে মানে যত ডে বাই ডে জাভা যখন শুরু হবে, তখন আরো ভালো করে বুঝতে পারবে যে ডে বাই ডে যখন আমরা সরি, তো এইখানে নাম্বারের যতগুলো কম্বিনেশন হতে পারে, সেই কম্বিনেশন গুলো যদি জেনারেট একটা সিস্টেম করে, মানে আমি যেটা করার জন্য আমার হয়তো লেটস সে পুরো একটা দিন সময় লাগছে, সেটা কম্পিউটার সিস্টেমে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে করতে পারে। ঠিক আছে, তো সেরকমই কম্বিনেশন গুলো বা রোবোটিক্স ইউজ করে যদি করা হয়, সেই কম্বিনেশন গুলোকে জেনারেট করে আমরা একটা পাসওয়ার্ডকে কিন্তু ম্যাচ করে ব্রেক করতে পারি। তো সেই জন্য সবসময় আমি 3D সিকিউরড পাসওয়ার্ড ইউজ করব। সেখানে কি হবে, আপার কেস থাকবে, আপার কেস লেটার, লোয়ার কেস লেটার থাকবে, নাম্বার থাকবে, এন্ড স্পেশাল ক্যারেক্টার। স্যার 4D পাসওয়ার্ডে তো হয় স্যার। আমি এটা 4D পাসওয়ার্ডই বললাম।
মানে আপার কেস লেটার থাকবে, লোয়ার কেস লেটার থাকবে, আর নাম্বার একটা থাকবে, আর তার সঙ্গে সঙ্গে স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে, তো এবার দেখো এইখানে স্যার বলছি বলো। স্পেশাল ক্যারেক্টারটা কি? স্যার বলছি স্পেশাল ক্যারেক্টারটা কি হতে পারে? স্পেশাল ক্যারেক্টার দেখো এইগুলো হবে যেগুলো আমরা ইউজ করি, লেটস সে হ্যাশ, @সিম্বল, লেটস সে এম্পারসেন্ট সিম্বল, ঠিক আছে, স্টার, এগুলোকে আমরা স্পেশাল ক্যারেক্টার বলছি। কেমন? এগুলো এগুলো আমরা ইউজ করব। এবার দেখো আজকে আমি প্রথম দিন তো সেই জন্য আমি আজকে এই পর্যন্ত করিয়ে ছাড়ছি। নেক্সট দিন আমরা মানে পরের দিনের থেকেই ক্লাসটা অ্যাকচুয়াল স্টার্ট হওয়ার কথা। আজকে আমি ডেমো আকারে সবাইকে ডেকেছিলাম, বুঝতে পেরেছো? তো আজকে তো এইটার আমি দেখো যারা নতুন আছো তারা একটু শুনে নাও, আমি তোমাদের এটার লিঙ্কটা দেবো, লিঙ্কটা দিলেই সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলেও চলে যাবে। তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেকদিন আমরা যেটা পড়াচ্ছি সেই পড়ানোর রেকর্ডটাও তোমরা আবার ওইখান থেকে পেয়ে যাবে। কেমন? আমি এমনি শেয়ার করে দেবো, হাফ এন আওয়ার পরে শেয়ার করে দিচ্ছি। তো আমরা পরের দিন টাইপস অফ ভাইরাস, যেটা সেই টাইপস অফ ভাইরাসটা পড়বো। সেই টাইপস অফ ভাইরাস পড়ার পর এর যে এক্সারসাইজ পার্টটা আছে সেই এক্সারসাইজ পার্টটা করবো। তোমাদের নেক্সট দিন ক্লাস হচ্ছে ওয়েডনেসডে আছে। তো এর আগে যদি কোনো ক্লাস আমি এক্সট্রা ক্লাস করাই, সেটা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যদি করাতে পারি আমি, তাহলে তোমাদের সেটা আমি বলে দেবো। ঠিক আছে, মানে গ্রুপেই বলে দেবো। গ্রুপে সবাই জয়েন করে গেছে, নতুন দুজন যারা এসেছে তারাও জয়েন করে গেছে। স্যার বলছি এই যে অ্যাপটা দিয়েছেন ওটা কি কম্পিউটারের সাথে কানেক্ট করেও করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম অ্যাপ, তো জুম অ্যাপ কম্পিউটারের সঙ্গে করতে পারো। হ্যাঁ আমি তো কম্পিউটার থেকে করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো আজকে রিগার্ডিং টুডেস টপিক। ঠিক আছে, আমি তাহলে এন্ড করছি। আর নেক্সট দিন তাহলে ওয়েডনেসডে তোমাদের 11:30 যেরকম টাইম আছে সেরকম আসবে। যদি আমি মাঝে ক্লাস করাই সেটা আমি বলে দিচ্ছি তোমাদের, রেকর্ডটা আবার একবার চালিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমি তোমাদের একটু পরে হাফ এন আওয়ার পর শেয়ার করে দিচ্ছি।